অরুণাচল প্রদেশ, যার সৌন্দর্যে মোহিত হবার জন্য প্রস্তুত হয়ে যাও। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এক স্বপ্নীল রাজ্য। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, ঐতিহাসিক গুরুত্বে ভরপুর এই রাজ্যটি ভারতের সেই পবিত্র ভূমি যেখানে দেশের প্রথম সূর্যকিরণ আকাশে উঁকি মারে। প্রাকৃতিক সান্নিধ্যপ্রেমী মানুষদের জন্য এটা কিন্তু একেবারে স্বর্গরাজ্য বলা যায়। আজকের পর্বে থাকছে ভালুকপং থেকে আমাদের দিরাং পৌঁছানোর সমস্ত তথ্য। আমার ইউটিউব চ্যানেলে অরুণাচল প্রদেশের ভ্রমণ কাহিনী আমি ভাগ করেছি কয়েকটা পর্বে। যদি তোমরা প্রতিটি পর্ব দেখো তাহলে অরুণাচল প্রদেশের ভ্রমণ পরিকল্পনা করা তোমাদের পক্ষে অনেকটাই সহজ হয়ে যাবে। প্রথম পর্বে আমি দেখিয়েছি কলকাতা থেকে গুয়াহাটি আসার যাত্রাপথ। সমস্ত তথ্য, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই পর্ব সাজানো হয়েছে যাতে যাত্রাপথ নিয়ে কোনো রকম বিভ্রান্তি না থাকে। দ্বিতীয় পর্বে রেখেছি কামাখ্যা মন্দির দর্শন। আসামের ঐতিহ্যবাহী এই মন্দির দর্শন না করে গুয়াহাটি ভ্রমণ বা অরুণাচল ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। সেই অভিজ্ঞতা আমি ভাগ করে নিয়েছি এই পর্বে। আর তৃতীয় পর্বে রয়েছে গুয়াহাটি থেকে ভালুকপং পৌঁছানোর সমস্ত বিস্তারিত তথ্য। আমি এখন রয়েছি ভালুকপংয়ে। কালকে আমরা গৌহাটি থেকে ভালুকপংয়ে এসেছি। ভালুকপংয়ে কিন্তু এসে তোমরা এখান থেকে শেয়ার গাড়িতে অরুণাচল প্রদেশটা পুরো ঘুরতে পারো। এই পেছনেই রয়েছে টিকিট কাউন্টার, এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের দিরাং যেতে গেলে, মানে ভালুকপং থেকে দিরাং যেতে গেলে পার পার্সন নেবে 800 টাকা করে। আর এখান থেকে কিন্তু তাওয়াংও যাওয়া যায়। আবার এখান থেকে তোমরা যদি মনে করো যে গৌহাটি ফিরবে ভালুকপং থেকে, তারও শেয়ার গাড়ি আছে। আর যদি পুরো টাটা সুমোটা পুরো টোটাল টাটা সুমোটা ভাড়া করে নাও, 10 জন যেতে পারবে, সেক্ষেত্রে তোমাদের পড়বে 6500 টাকা। পুরো ইনফরমেশানটা দিয়ে দিলাম। অরুণাচল প্রদেশে যদি চাও যে রিজার্ভ কারে ঘুরতে বা শেয়ার কারে ঘুরতে, যাই চাও না কেন সবটাই পাবে এই সেন্টার থেকে কিন্তু পেয়ে যাবে। এটা লোকেশনটা একবার বলে দিই। আমি কিন্তু রয়েছি একদম বর্ডারের কাছে, মানে যেটা হচ্ছে আসাম আর অরুণাচল প্রদেশের যে বর্ডারটা, যেখানে কালকে আমরা চেকপোস্টে আমাদের সব কিছু ইনার লাইন পারমিটটা জমা দিলাম, তো সেইখানেই দাঁড়িয়ে রয়েছি। তারপরেই এই সেন্টারটা পেয়ে যাবে যেখান থেকে তোমরা শেয়ার গাড়িতে যেতে পারবে। অরুণাচল প্রদেশ শেয়ার গাড়িতে বা রিজার্ভ কারে যদি ঘুরতে চাও তার আমি ইনফরমেশানটা দিলাম। এখানে প্রচুর দোকানপাট রয়েছে দেখছি, জামা কাপড়ের দোকান রয়েছে। টুকটাক যদি জিনিস কিছু কেনাকাটা করতে চাও, দরকার পড়লে সেগুলো পেয়ে যাবে। কিন্তু এরপরে কিন্তু কিছু সেরকম পাবে না দোকানপাট। যা কিছু কেনার যদি দরকার থাকে তো সেগুলো এখান থেকে নিয়ে নিও। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি বলি, কালকে আমরা যখন থেকে এলাম, গুয়াহাটি থেকে এলাম, তো তখন এখান থেকে আসার সময় একটু পারলে জল কিনে নিও, কারণ এখানে কোনো 2 লিটারের বোতল নেই, সব 1 লিটারের বোতল 20 টাকা করে নিচ্ছে। আর 2 লিটারের বোতল হলে একটু সস্তা হয়, 30 টাকা পড়ে। সেক্ষেত্রে সমস্ত এখানে কিন্তু 1 লিটারেরই বোতল রয়েছে। তাই যদি পারো ওখান থেকে কিনে নেবে। 2 লিটারের বোতল কয়েকটা গাড়িতে ক্যারি করে নিলে একটু সুবিধে হবে। প্রচুর জল কিনতে হচ্ছে তো, সেই কারণে বললাম। বাদ বাকি এনজয় করছি। অরুণাচল প্রদেশ আজকে যাত্রা শুরু করব। একদম বর্ডারে দাঁড়িয়ে রয়েছি, একদম সকালবেলা, সকাল সকাল খুব ভালো লাগছে। 11:30 বাজে আমরা ভালুকপং থেকে দিরাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। টোটাল রাস্তাটা হচ্ছে 140 কিলোমিটার। আমাদের প্রায় ওই 6 ঘন্টার মতনই সময় লাগবে। এখানে প্রচুর এই রাস্তায় সাইট সিন আছে, আর পলকে পলকে প্রচুর ঝর্ণা পাবো আমরা। রাস্তাটা অসাধারণ সুন্দর, আর সাইট সিনগুলো তো আছেই। পাশে বয়ে চলেছে কামিং নদী, আর তার তো সৌন্দর্য অপার, অসাধারণ সৌন্দর্য। দেখতে দেখতে এগোচ্ছি। আমরা চলে এসেছি টিপ্পি অর্কিড গার্ডেন, ঢুকে গেছি। আর একদম এটা কিন্তু ভালুকপং থেকে একদম অল্প একটুখানি রাস্তা, বেশি দূর নয়। টিপ্পি অর্কিড গার্ডেনে আমরা ঢুকে পড়েছি। 10 টাকা করে টিকিট লাগলো। টিকিট দিয়ে বিশাল বড় কিন্তু এই গার্ডেনটা, প্রচুর অর্কিডের সম্ভার আছে। কোন দিকে কি যাবে সেগুলো সব সামনেই বলা রয়েছে। ফুল আমরা দেখতে পাবো কিনা জানি না, কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা সেটা তো দেখবো। আর এখানে প্রচুর পাখি দেখা যায়। যারা পাখি দেখতে ভালোবাসে তারা কিন্তু এখানে আসে, পাখি পর্যবেক্ষণের জন্য কিন্তু এখানে আসে। আমি এখন রয়েছি অরুণাচল প্রদেশের পশ্চিম কামিং জেলার টিপি গ্রামে অবস্থিত টিপি অর্কিড রিসার্চ সেন্টারে। এটি প্রায় 112.8 একর এলাকা জুড়ে বিস্তৃত। আসামের তেজপুর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে বোমডিলার পথে এই রিসার্চ সেন্টারটি তোমরা পাবে। এখানে 450 প্রজাতির অর্কিড রয়েছে।
প্রায় 50,600 অর্কিডের সমাবেশ এই স্থানকে অর্কিড প্রেমীদের জন্য স্বর্গরাজ্যে পরিণত করেছে। টিপি গ্রামটি কামিং নদীর তীরে অবস্থিত, যা এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দিয়েছে। কামিং নদী, যা ব্রহ্মপুত্র নদের একটি উপনদী। এখানে আসার সেরা সময় হলো শীতকাল এবং বসন্তকাল, যখন অর্কিডগুলো পূর্ণরূপে ফুটে ওঠে। তুমি যদি প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চাও, অর্কিড ফুলের রঙে রঙে নিজেকে আলাদাভাবে রাঙিয়ে তুলতে চাও, তবে এই টিপি অর্কিড সেন্টার এবং কামিং নদীর তীর একেবারে তোমার জন্য পারফেক্ট গন্তব্য। এই জায়গার সৌন্দর্য আর বৈচিত্র্য তোমাকে মুগ্ধ করবেই। এবারে আমি অরুণাচল ভ্রমণ যে ট্রাভেল এজেন্সির সাথে করছি তার ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। এর আগেও অনেকগুলো ট্যুর আমি এনাদের সাথে করেছি, থাকা খাওয়া ঘোরা সমস্ত অভিজ্ঞতা বেশ ভালো, তাই আমি নম্বরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আউচ, প্রচুর কার্ভ, সোজা হয়ে বসা যাচ্ছে না। টিপি অর্কিড গার্ডেন ঘুরে এলাম, এরপরে আছে ওয়াটারফলস দেখবো। আর রাস্তা কিন্তু একটু কার্ভ থাকলেও সমতল রাস্তা, এখনো পাহাড়ে উঠছি কিন্তু এখনো পাহাড়ি পথের মানে যে উঁচু চড়াই সেটা এখনো শুরু হয়নি। বাদ বাকি জার্নিটা খুব কমফোর্টেবল, ওয়েদার খুব কমফোর্টেবল, ভালো লাগছে। ভালুকপং থেকে দিরাং যাবার পথে প্রচুর ঝর্ণা আমাদের পড়ছে, এর আগেও ঝর্ণা দেখেছি, তবে এই ঝর্ণাটাকে আমরা সবাই মিলে ড্রাইভারদেরকে বললাম, রিকোয়েস্ট করলাম যে একটু দাঁড়াও, আমরা দেখবো, দাঁড়িয়েছে। আর ওই দিক দিয়ে কিন্তু কামিং নদী বয়ে চলেছে, দুদিকে, এদিকে ঝর্ণা আর একদিকে হচ্ছে কামিং নদী, আর দুপাশে পাহাড় আর এই ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি মানে এগিয়ে চলেছি। কি অসাধারণ লাগছে এই মুহূর্তগুলো, মানে এগুলো সত্যি বলা খুব মুশকিল, আর আমরা সবাই খুব এনজয় করছি। তবে এই ঝর্ণাটার কাছে যাওয়া যাচ্ছে না, ঝর্ণাটার পাশ দিয়ে যেতে গেলে পুরোটাই গার্ড করা রয়েছে। খুব ভালো লাগছে, এনজয় করছি। ওয়াটারফলস আমরা জাস্ট ক্রস করলাম, এরপরে কিছু দূর বাদে একটা টানেল পাবো, টানেলটা অসাধারণ লাগবে, টানেলের মধ্যে দিয়ে যাব, কি দারুণ লাগছে। এত ঝর্ণা যে আমি ক্যামেরা মানে অফ করতেই পাচ্ছি না, ক্যামেরা অফ করলেই বেরিয়ে যাচ্ছে একটা ঝর্ণা, একটা সুন্দর দৃশ্য, এরকমভাবে মানে একটা মুহূর্ত মিস করা যাচ্ছে না। ভালুকপং থেকে দিরাঙ্গের দূরত্ব 129 কিলোমিটার। তবে এই পথ চলতে চলতে প্রকৃতির এক অদ্ভুত মায়াজলে জড়িয়ে পড়তে হয়। পথের এই দূরত্ব প্রকৃতির মায়ায় বোঝাই যায় না। পাহাড়ের আঁকাবাঁকা পথে গাড়ি চলতে থাকে, আর দুপাশে ঘন সবুজ বনানীর আচ্ছাদন মনকে এক প্রশান্তির আস্বাদ দেয়। এখন থেকে বুঝতে পারছি পাহাড়ের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার হাওয়ার মিষ্টি পরশ যেন ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। মাঝে মধ্যেই ঘন কুয়াশার আস্তরণে রাস্তা ঢেকে যায়, মনে হয় যেন মেঘের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। পথে পথে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল গড়িয়ে পড়ছে, আর তার সুরেলা কলধ্বনি আমাদের মনকে মোহিত করে তুলছে। কিছু দূর এগোলেই দেখতে পাওয়া যাবে বিস্তৃত পাহাড়ি উপত্যকা, মেঘের চাদরে ঢাকা সে দৃশ্য যেন ছবির মতো সুন্দর। রাস্তার বাঁক ঘুরতেই যেন সামনে এসে দাঁড়ায় আরেকটি অনন্য দৃশ্যপট। এই রাস্তার প্রকৃতি যেন নিজের সব রূপ উজাড় করে দিয়েছে। প্রতিটি বাঁক, প্রতিটি মোড় এক নতুন সৌন্দর্যের আবিষ্কার। ভালুকপং থেকে দিরাং পৌঁছানোর এই যাত্রাপথ প্রকৃতির অনবদ্য সঙ্গ প্রতি মুহূর্তে আমাকে মুগ্ধ করছে। দিরাং যাবার পথে পড়লো দুর্গা মন্দির, সবাই নামলাম। এই পাহাড়ি পথে রাস্তায় হঠাৎ চোখে পড়ল একটা ছোট্ট দুর্গা মন্দির। পাহাড়ি মন্দিরগুলোর মতনই এই মন্দিরও ছিমছাম ছোট্ট, ভীষণ মনোমুগ্ধকর। মন্দিরটি সাজানো রয়েছে চারপাশে নানান রঙের পতাকা দিয়ে। সেই নানান রঙের পতাকা বাতাসে দোল খাচ্ছে, যেন প্রকৃতি আর মানুষের মিলিত শ্রদ্ধার প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। আমি দুর্গা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, মাকে নমস্কার করলাম। সেই সঙ্গে এর পাশেই রয়েছে আরেকটা রাধাকৃষ্ণের মন্দির। এই দুই মন্দিরের মিলিত সান্নিধ্যে পরিবেশ যেন আরও পবিত্র, আরও মাধুর্যময় হয়ে উঠেছে। পাহাড়ি হাওয়ার স্পর্শে পতাকাগুলো উড়ে চলেছে, তার সাথে মিশে আছে প্রকৃতির নীরব সঙ্গীত। এই পথে চলতে চলতে মন্দিরের এই অপূর্ব দৃশ্য সত্যি মনকে এক অদ্ভুত শান্তি দিল। এরপরে এখনো অনেকগুলো স্পট আছে কভার করতে হবে এই পথে। পাহাড়, নদী, জঙ্গল অনেক কিছু দেখলাম। এবার দেখব
টানেল। সামনেই রয়েছে নেচিফু টানেল। আমরা এবার প্রবেশ করলাম এই টানেলের মধ্যে। 500 মিটার দীর্ঘ ডি আকৃতির টানেল। এটি ভারতীয় সীমান্ত রক্ষা এবং তাওয়াং অঞ্চলের সঙ্গে সারা বছর নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ BRO কর্তৃক নির্মিত এই টানেলটি কুয়াশাচ্ছন্ন নেচিফু পাসকে বাইপাস করে সমস্ত ঋতুতেই নিরাপদে যাতায়াতের সুযোগ করে দেয়। এই টানেলের বিশেষত্ব হলো এটি শুধু সামরিক দিক থেকেই নয়, বেসামরিক যাতায়াতের জন্য সমান গুরুত্বপূর্ণ। আগে কুয়াশা এবং তুষারপাতের কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক সময় ব্যাহত হতো, কিন্তু এখন এই নেচিফু টানেল সেই সমস্যার স্থায়ী সমাধান করেছে। আধুনিক প্রযুক্তি আর উন্নত নির্মাণ শৈলীর সমন্বয়ে তৈরি হয়েছে এই টানেল, যা দেশের প্রতিরক্ষার ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন আমরা হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে এসেছি। নদীর ওপর দিয়ে ব্রিজটা এত সুন্দর লাগছে, কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় বলেই মনে হচ্ছে। তবুও লোক তো ছাড়া যায় না, যেতে তো হবেই। দিরাং যাবার পথে এই সাইড সিনে পড়েছে হ্যাঙ্গিং ব্রিজ। দারুণ সুন্দর, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কাঠের তৈরি ব্রিজ, হাঁটতে গেলে কিন্তু পুরো দুলছে। 10 জনের বেশি অ্যালাউড নয় এই ব্রিজে। আমার তো মনে হয় যা পরিস্থিতি দেখছি 10 জন ওঠা উচিত নয়, মানে একদম হাঁটতেই ভয় করছে। অসাধারণ সৌন্দর্য, হিমালয়ের পাদদেশে এই যে জায়গাটা, এই স্বর্গীয় দৃশ্য ছাড়া আর কিচ্ছু বলা যায় না। তার সাথে এই বহু পুরানো এই ব্রিজটা কিন্তু আলাদা একটা আকর্ষণ। এই সুন্দর জায়গাতেই আমাদের খাওয়া দাওয়ার আয়োজন ছিল। ডাল, ভাত, মাছের তরকারি, চাটনি, পাঁপড় সব কিছুই ছিল পরিপূর্ণ। কিন্তু খাবার প্রতি মনোযোগ দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল, কারণ অপূর্ব প্রাকৃতিক শোভা আমাকে মুগ্ধ করে রেখেছিল। খাবার পর্ব শেষ করে আবার আমরা বেরিয়ে পড়লাম অরুণাচলের নতুন অভিজ্ঞতা সন্ধানে। পরের সাইট সিন হচ্ছে নাগ মন্দির। 76টা সিঁড়ি আছে, উঠতে হবে। যাচ্ছি 76, গুনতে গুনতে ওঠ। আর নাগ মন্দির দর্শনে যাচ্ছি। এখানে পুলিশ চেকপোস্টে আমাদের দাঁড়াতে হয়েছে ইনার লাইন পারমিটটা দেখানোর জন্য। আর অরুণাচল প্রদেশ বেড়াতে এলে কিন্তু প্রথমেই আধার কার্ডের অরিজিনাল আধার কার্ড আর তার সাথে পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রেখো। ইনার লাইন পারমিটটা আগে থেকেই করে নেওয়া যায়, কিংবা অনলাইনে করতে পারো, বা যে ড্রাইভার দাদার সাথে আসছো ওনাকে বললে ওনারাও করে দেন। এটা কিন্তু করে নিয়ে তবেই এদিকে আসবে, নয়তো কিন্তু খুব সমস্যা হবে ইনার লাইন পারমিট করানোর ক্ষেত্রে। এখান থেকে আমাদের সর্ষে শাক কিনছে, তাজা সর্ষে শাক, কালকে খাওয়া যাবে। সাড়ে চারটে বাজে এখন। আমরা ছুটে চলেছি, সারাদিন ধরেই ছুটছি। পাহাড়ি পথে যাত্রা করতে করতে সন্ধে নেমে এলো। এই সন্ধে নামার সময় চারপাশে এক অনন্য রূপ ফুটে উঠল। দূরে পাহাড়গুলোতে মিটমিট করে আলো জ্বলছে,
মনে হচ্ছে যেন তারার মালা ঝুলছে পাহাড়ের কোল জুড়ে। আঁকাপাকা রাস্তার দুপাশে ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকার চিরে গাড়ির হেডলাইটের আলো রাস্তার উপর পড়ছে। পুরো পরিবেশটাই যেন এক রহস্যে মোড়া। তার সাথে তীব্র শীতের কামড় যেন এক অন্য অনুভূতি যোগ করল। এরই মধ্যে আমরা চায়ের জন্য বিরতি নিলাম। স্থানীয় এক ছোট্ট দোকানে গরম চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে তেষ্টা মেটালাম। স্থানীয় মানুষদের সাথে কিছুক্ষণ গল্পগুজব আড্ডায় মন ভরে গেল। পাহাড়ি মানুষদের সরল হাসি, উষ্ণ অভ্যর্থনা যেন এক আলাদা অনুভূতি এনে দেয়। मीठा मीठा होता है। बहुत मीठा। क्या नाम क्या नाम बोला? पप्सुमम। আর এরা কত কিউট, আমাদের এখানে আলুর মতো হয়েছে। 7টা বাজে আমরা এসে দিরাং পৌঁছালাম। এখানে কিন্তু বেশ জমজমাট মার্কেট, অনেক দোকানপাট রয়েছে দেখলাম আমি। দিরাঙে তো এসে গেলাম। এবার চলো আমাদের হোটেলের রুমগুলো তোমাদের দেখিয়ে দিই, আর ডেসক্রিপশনে হোটেলের ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। আমরা সবেমাত্র দিরাঙে ঢুকলাম। এই হচ্ছে আমাদের রুম দিরাঙের, সামনেই মার্কেট। আর দিরাঙের রুমটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর কি। আর খাট রয়েছে, দুটো বালিশ দিয়েছে, তার সাথে কম্বল, টাওয়াল, এখানে একটা টি টেবিল আছে সাইডে, তার সাথে দুপাশে দুটো চেয়ার। আর এই দিক দিয়ে সামনেটা মার্কেটটা দেখা যাচ্ছে। আর ওইদিকেও একটা সাইডে টেবিল আছে, সাইড টেবিল আছে। আর তার সাথে রয়েছে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এই হচ্ছে রুম, খুব মানে একটু অর্ডিনারি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে একটা আয়না রয়েছে, টিভি আছে, ওয়াইফাই আছে কিনা আমি ঠিক জানি না, চিনি বলতে হবে। আমি এখন দিরাঙের মার্কেটে ঘুরছি। এখানে কিন্তু মার্কেটটা বেশ ভালো, সমস্ত কিছু পাওয়া যায়। এটিএম রয়েছে, আর এখানে নেটওয়ার্ক এয়ারটেল চলে বেশি ভালো, জিও চলে। তাছাড়া বিএসএনএল এর টাওয়ার নেই, আমার কাছে বিএসএনএল রয়েছে, দেখলাম ঢুকতেই অফ হয়ে গেল। আর সেই সঙ্গে শেয়ার গাড়ি এখানে পাওয়া যায়, যে সকালবেলা এখান থেকে শেয়ার গাড়িতে অবশ্য গিয়ে কোনো তো লাভ নেই। হ্যাঁ, এখান থেকে তাওয়াং যাবার কিন্তু গাড়ি পাবে তোমরা যদি আসো, আর শেয়ার গাড়িও পাবে। তাওয়াং শেয়ার গাড়িতে গিয়ে কোনো লাভ নেই, কারণ এখান থেকে তাওয়াং যেতে গেলে প্রচুর সাইট সিন আছে। সাইট সিন করে যেতে গেলে তোমার গাড়ি রিজার্ভ করলে টাটা সুমো 10 জন নিয়ে যাবে, ওরা 8,500 টাকা পড়বে বললো। তো এখানে দিরাঙের ঘুরছি, একটু ঘুরি ঘুরি, বৃষ্টি পড়ছে, আর প্রচুর হোটেল রয়েছে, মার্কেট রয়েছে। এখানে এলে যে কোনো কিছু মানে সব কিছুই তোমরা পাবে। মেডিসিনের দোকান আছে, জামা কাপড়ের উলেন জিনিস বিক্রি হচ্ছে, সমস্ত কিছু নিয়ে জমজমাট মার্কেট হচ্ছে দিরাং। আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। পরবর্তী পর্বে থাকবে দিরাঙের মনাস্ট্রি এবং দিরাং থেকে তাওয়াং যাওয়ার সমস্ত রকম বিস্তারিত তথ্য। সব সময় আমার সাথে থেকো, আর সবাই খুব ভালো থেকো।